বাবা চলে যাওয়ার কয়েক বছর পর আমার মার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। মায়ের বিয়ে হয় আমার বিয়ের পরপরই। আমার ব্যবস্থা করে নিজেরও একটা ব্যবস্থা করে নেন তিনি। তার কোনো ছেলে নেই, নিজের ব্যবস্থা তো একটা করতেই হতো। আমি বর নিয়ে মায়ের বিয়েতে উপস্থিত হয়েছিলাম। আমার একটুও লজ্জা করেনি। মা যা করেছে তা একদম ঠিক করেছে। মেয়েদের মাথার উপর একটা ছায়া প্রয়োজন হয়, মায়েরও প্রয়োজন ছিল। বাবা যখন মারা যায় তখন আমার বয়স 14 বছর। তখন 14 বছরের কিশোরী আমি। বাবা চলে যাওয়া ধাক্কাটা সামলে উঠতে না উঠতেই বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। মা আর আমি নানাবারই অবস্থান নেই। দেখতে সুন্দর হয়, সপ্তাহে 2-3টা করে প্রস্তাব আসতোই। এটা বেশ স্বাভাবিক হয়ে দাঁড়ায়। এভাবে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলাম। কিন্তু তখন মানুষের নজরে আরও বেশি করে পড়লাম। ছেলেদের উৎপাত বেড়ে চলল। মাও সিদ্ধান্ত নিল আমাকে আর বেশি দিন এভাবে রাখা যাবে না, বিয়ে দিতে হবে। তখন রাহাত খুব করে আমার পিছু নেওয়া শুরু করলো। আমি পাত্তা দেই না দেখে আমার মায়ের সাথে যোগাযোগ শুরু করলো। মাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে সময়ে সময়ে টাকা দিয়ে সাহায্যও করেছে। এসএসসি পরীক্ষার পর মা আর আমার কোনো কথা শুনতে রাজি হলো না। ধরে বেঁধে রাহাতের সাথে বিয়ে দিয়ে দিল। আমি গেলাম শ্বশুরবাড়ি। বিয়ের 2.5 মাস পরেই রাহাত ছুটল বিদেশে। ভবিষ্যৎ গুছানোর জন্য তাকে যেতেই হলো, কারণ দেশে নাকি কোনো কাজ নেই যা থেকে মোটা অঙ্কের টাকা আসবে। আমিও রাজি হলাম। ছোটবেলা থেকে অভাবে বড় হয়েছে, অনিশ্চয়তায় বড় হয়েছে। রাহাত বিদেশ যাওয়ার পর যদি একটু সুখ মিলে, নিশ্চয়তা মেলে, সেই আশায় ছিলাম। সে বাইরে দেশে চলে গেল, আমিও তার বাড়িতেই রইলাম। পড়াশোনা শুরু করলাম। আমার মায়ের অন্য কোথাও বিয়ে হয়ে গেল। আমার যাওয়ার আর কোনো জায়গা রইল না। রাহাতের সাথে সম্পর্ক আমার সে লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো হলো। একটা 4 বছর কেটে গেল। মাঝে কতবার এসে একবার ঘুরে যেতে বলেছি। তার এক কথা, আর কিছুদিন থাকেই ঋণ শোধ হলো মাত্র, কিছু জমিয়ে নেই। এলো তো এতদিন পর, আর এসেই চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছু দূর ফাঁকে ফাঁকে একটা একটুকু ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে আছে। ধীর গতিতে পা ফেলে এগিয়ে চলছে। গন্তব্য জানলে হয়তো দ্রুত পৌঁছানো যেত, কিন্তু আমার তো কোনো গন্তব্য নেই। আমার চলন্ত পা কোথায় গিয়ে থামবে তা আমি জানি না। সামনে রেল স্টেশন, সেখানে যাব। তারপর কোথায় ভাবতে ভাবতে প্ল্যাটফর্মে গিয়ে বসলাম। আশেপাশে লোকারণ্য, অথচ আমার কোনো মানুষ নেই। এত ভিড়ে, এত মানুষের মাঝেও যে একা একা লাগতে পারে তা আজকের দিন না আসলে আমি হয়তো বুঝতাম না। কি করব আমি? এরপরের পদক্ষেপ কি? শুনেছি জীবনে কিছু করতে হলে নিজের এলাকা আগে ছাড়তে হয়, কিন্তু ছেড়ে কোথায় যাব? ঢাকা? সেখানে গিয়ে কি করব? পড়াশোনাটা শেষ হয়নি, কি করব সেখানে? আর সবচেয়ে বড় কথা, থাকবো কোথায়? সব ভাবনা পাশে রাখলাম। পা বাড়ালে পা রাখার জায়গাও নিশ্চয়ই পাবো। টিকিট কাউন্টারে গিয়ে একটা টিকিট কাটলাম। বসার জায়গা নেই, দাঁড়িয়ে যেতে হবে। ট্রেন ঘন্টাখানেক পর আসবে। এতটা সময় আমার এখানে চুপ করে বসে কাটাতে হবে। সাথে নিয়ে এসেছি বড় ট্রলি ব্যাগ, প্রয়োজনীয় কিছু জামাকাপড়, কাগজপত্র, আমার গহনা আর টাকা। এত কিছু সাথে নিয়ে অজানা মানুষের ভিড়ে থাকতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছি না আমি। ভয় করছে। ব্যাগটা শক্ত করে ধরে চুপচাপ বসে আছি। পার্স ব্যাগটার ভেতরে ফোন রাখা। বেজেই চলেছে। এক হাতে ফোনটা বের করলাম। অচেনা নাম্বার। আমার কেউ নেই। আজ কারো কল রিসিভ করব না আমি। আমি ছাড়া আজ কেউ আমার থেকেও নেই। ফোনটা আপাতত বন্ধ করে ব্যাগে রেখে আরাম করে বসলাম। স্মৃতিগুলো হানা দিল। রাহাতের আমার জন্য সময় ব্যয় করা, পিছে পিছে ঘুরে কাটানো দিনগুলো, বিয়ের প্রথম সময়গুলো, ফোন কলে ঘন্টার পর ঘন্টা কথা বলা, সব মনে পড়তে লাগলো। পরক্ষণে আজকের হুট করে ঘটে যাওয়া অঘটন আগের সব স্মৃতিতে কালো কালি ফেলে বুঝিয়ে দিল মানুষ শুধু স্বার্থ দ্বারা লালিত। এরা নিজেকে ছাড়া কখনো অন্যকে নিয়ে ভাবে না। আমি খুব শক্ত ধাঁচের মানুষ। সহজে কোনো কিছু আমাকে স্পর্শ করে না, এবং কেউ আমার সাথে খারাপ করলে আমি দ্বিতীয়বার তার দিকে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করি না। ভেতরে মরে যাব, কিন্তু বাইরের কাউকে বুঝতে দেব না। রাহাত আমার হাজব্যান্ড। বিয়েটা তার অত্যাধিক পছন্দের হলেও আমার জন্য জোর করে বিয়ের পর্যায়ে ছিল। আমি ছিলাম ক্যারিয়ার নিয়ে চিন্তিত। সবেতে জল ঢেলে দিয়ে জিত করে বিয়েও সে নিজেই করলো, আবার চিটও সে নিজেই করলো। পৃথিবীর মানুষগুলো বড় অদ্ভুত, তাই না? প্রথমে পাওয়ার জন্য না খেয়ে প্রাণ হারানোর মতো অবস্থা করবে, কান্নাকাটি করে দম আটকে ফেলবে, অথচ পেয়ে যাওয়ার পর অতিরিক্ত খেয়ে বমি করার মতো উগরে দেবে, দু চোখের বিষ বানাবে। অনিন্দিতা। পুরুষ কণ্ঠে অচেনা মানুষের ভিড়ে নিজের নাম শুনে মাথা তুলে এদিক ওদিক তাকালাম। সেরকম কাউকে দেখতে পারছি না। আবারও সেই কণ্ঠস্বর ভেসে এলো, অনিন্দিতা। আমি উঠে দাঁড়িয়ে জুতো জোড়া পরে শাড়ির আঁচলটা ঠিক করে নিলাম। কিছু দূর কালো রঙের পোশাকে কেউ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এলো। চিন্তার সময় লাগলো না আমার। তাসরিফ শেখ, রাহাতের ফুফাতো ভাই। ওনাকে আমার ভালোভাবে এখনও দেখা বা জানা হয়নি। অনেক আগে থেকে মানুষের প্রতি আগ্রহ আমার অনেক কম, কিন্তু ভরা বাড়ির সামনে লোকটা আমার হয়ে কথা বলেছে এবং আমার প্রাপ্য বুঝে নিতে সহায়তা করেছে বলে লোকটার প্রতি একটু
একটু আগ্রহ হচ্ছে আমার। তিনি সামনে এসে দাঁড়ালেন। গায়ে শাল জড়ানো উঁচু লম্বা একটা পুরুষ আমার সামনে দাঁড়ানো। নিরেট গলায় বলল, কোথায় যাবে ভেবেছ? ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিয়ে সেটা ধরে দাঁড়ালাম। বললাম, ভেবেছি ঢাকা যাব। ভাগ্যের চাকা নিশ্চয়ই ঘুরবে। কেউ আছে সেখানে? না। থাকবে কোথায়? বাসা ভাড়া পাওয়া মোটেও সহজ কিছু না। জানি না কোথায় থাকবো, কি করব। তিনি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার বাসায় উঠতে পারো। আগে ব্যাচেলর বাসায় ছিলাম, কিন্তু 7-8 মাস হলো একটা 1 বেডরুমের বাসা নিয়েছে। আমার ঢাকা ফিরতে সপ্তাহখানেক সময় লাগবে। ততদিন ওখানে থাকো, আমি ফিরলে একটা ব্যবস্থা করে দিব। ওনার কথা শোনা মাত্র একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কিন্তু উনি ওনার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমার জন্য এত কিছু কেন করবেন? আমার মনের কথা হয়তো তাসরিফ ভাই বুঝলেন। আমাকেই তিনি প্রশ্ন করলেন, ভাবছো তোমার বিপদে আমি কেন এগিয়ে এসেছি? আমি ওপর নিচ মাথা নাড়লাম। তিনি স্বাভাবিকভাবে বলে উঠল, সময় হলে জানতে পারবে। তবে আপাতত জেনে রাখো, আমি তোমার কোনো ক্ষতি চাইছি না। আমি ঢাকা ফিরলে তোমার কোনো ব্যবস্থা করে দেবো। আমার গ্রামে কাজ আছে, জমি জমা নিয়ে ঝামেলা চলছে। না হলে তোমাকে নিয়ে রেখে আসতাম। কথাটা বলে উনি একটু চুপ করে কি যেন ভাবলেন। চিন্তিত রূপটা মুখে স্পষ্ট। আমার মুখের দিকে তাকিয়ে আবার আমার ব্যাগটার দিকে তাকালেন। দাঁত দিয়ে নখ কেটে থুতু করে ফেলে মৃদু গলায় বলল, ট্রেন আসতে কতক্ষণ? একটু আগে বললো 1 ঘন্টা দেরি। ওকে, ওয়েট। কি করবেন? তোমাকে একা ছাড়তে মন টানছে না। জীবনের এই ক্ষণে বড্ড হাসি পেল আমার। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বাকি জীবন আমার একাই চলতে হবে ভাইয়া। আমি তাসরিফ। আগে যদিও বা তোমার প্রাক্তনের কাজিন ছিলাম, এখন আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে তাসরিফ বলেই ডেকো। আমাদের মাঝে হয়তো বিয়ের দিন ছাড়া তেমনভাবে সাক্ষাৎ হয়নি। আমাকে ভাই বলে ডেকে অভ্যাস নেই। আমার নাম ধরেই ডাকতে পারো তুমি। তাসরিফ চকিতে কথাগুলো বলে উঠল। ফোনটা পকেট থেকে বের করে তার মাকে কলও করলো। কল রিসিভ হতেই বলল, আম্মা, অনিন্দিতাকে পেয়েছি আমি খুঁজে পেয়েছি তাকে। আচ্ছা আম্মা, একটা কথা। ওপাশ থেকে কিছু বলল। ওপাশের কথা স্পষ্টভাবে সামনে আসছে না। তাসরিফ আবার বলল, আমি ওকে একা ছাড়া সাহস পাচ্ছি না। ট্রেন একটু বাদেই আসবে। আমি ওকে বাসায় রেখে সব বুঝিয়ে দিয়ে ফিরে আসি। আমি আমাদের এই বাসায় নিতে চাইছি না। আমাকে আঙুলের ইশারায় 1 মিনিট বলে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে কি যেন কথা বলল উনি। আমি ওনার দিকে তাকিয়ে ভাবছি, উনি আমাকে রাখতে এখন ঢাকা যাবেন, তারপর আবার ব্যাক করবেন। আমার জন্য এত ভাবছেন কেন উনি? এই অসময়ে কেন এত ভরসার হাত বাড়িয়ে দিচ্ছে? কোনোভাবে মনে অন্য কিছু নেই তো? লোকটার মুখভঙ্গি আচরণ দেখে অবিশ্বাসও করতে ইচ্ছা করছে না। আমার মাথায় একটাই দুশ্চিন্তা, এরপর কি হবে। কিছুক্ষণ পর কথা বলতে বলতে তাসরিফ আমার দিকে এগিয়ে এলেন। ফোনের ওপাশ থেকে কিছু একটা বলতে উনি আমাকে ফোন ধরিয়ে দিয়ে বললেন, আম্মা তোমার সাথে কথা বলবে। আমি ফোনটা নিয়ে কানে ধরতে ওপাশ থেকে ফুপু বললেন, অনি মা। আমি তাসরিফের দিকে তাকিয়ে জবাব দিলাম, জি ফুপু। আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ করি। তাহলে আমার ছেলেকেও একটু বিশ্বাস কর। ও তোকে বাসায় রেখে আসবে। ও আবার শহরে ফিরলে তোর ব্যবস্থা করে দেবে। তোর ভালো হোক মা। অতঃপর জীবনে আরও একটা অধ্যায় শুরু করার বাহন চলে এলো। প্ল্যাটফর্মে অবস্থানরত মানুষগুলো ছুটোছুটি শুরু করলো ট্রেনে ওঠার জন্য। তাসরিফ নিজেও এদিক ওদিক দেখে এক হাতে আমার ট্রলি ব্যাগ এবং অন্য হাতে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার বোধহয় ট্রেনে ওঠার অভ্যাস নেই। ভালোভাবে উঠতে হবে। আমার সাথে এসো। আমার সাথে এসো কথা কানে প্রতিধ্বনির মতোই আমার কানে বারবার বাজছে। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, চলো, ট্রেন ছেড়ে চলে যাবে। উনি দৌড়ের উপর ট্রেনের এক কামরার দিকে ছুটে চলল। সুযোগ বুঝে তিনি ব্যাগটাকে নিয়ে উঠে পড়লেন। আমার আসলে ট্রেনে ওঠার অভ্যাস নেই। ছোটবেলায় কখনো উঠেছি কিনা মনে করতে পারছি না। আমি ট্রেনের কামরার সাথে নিচে দাঁড়িয়ে আছি। তাসরিফ আমার দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, শোনো, জীবনের রশি শক্ত হাতে ধরো। এই যে হাত বাড়িয়ে দিলাম, এগিয়ে চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে আমার গল্পটা দেখছেন অবশ্যই জানাবেন। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী পর্ব শোনার জন্য আমাকে একটা কমেন্টস করবেন। আর যদি বেশি বেশি আপনাদের রেসপন্স না আসে তাহলে কিন্তু গল্পটা আর কন্টিনিউ করব না। কেমন? ভালো থাকবেন।